এক সময়ের কথা, একটা খুব সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যেই একটা ছোট রাজমহলে রাজা বিক্রম সিং এবং রানী মীরা তাদের একমাত্র মেয়ে রাজকুমারী অনন্যাকে নিয়ে থাকত। রাজকুমারী অনন্যা খুবই সুন্দরী ছিল। লম্বা ঘন চুল আর নিষ্পাপ মুখমণ্ডল দেখলেই মন খুশিতে ভরে যেত। রাজা বিক্রম সিং ছিলেন খুব দয়ালু রাজা। তিনি তার প্রজাদের খুব খেয়াল রাখতেন এবং সবসময় সবার সাহায্যের জন্য তৈরি থাকতেন। রানী মীরাও ছিলেন খুব ভালো মনের মানুষ। তিনি গরিবদের মধ্যে খাবার বিলি করতেন এবং অভাবীদের সাহায্য করতেন। রাজকুমারী অনন্যা ছিল তার বাবা মায়ের চোখের মণি। রাজমহলে দাসদাসী ছিল, যারা রাজকুমারীর সব সুখের খেয়াল রাখত। রাজকুমারীর জন্য সুন্দর পোশাক তৈরি করা হতো, তার জন্য বিশেষ খাবার বানানো হতো এবং তার সব ইচ্ছা পূরণ করা হতো। রাজকুমারী অনন্যার জীবন ছিল খুব সুখের। সকাল হলেই সে তার মায়ের সাথে রাজমহলের বাগানে ঘুরতে যেত। রঙিন ফুল, কিচিরমিচির করা পাখি আর ঠান্ডা হাওয়ায় সে খেলা করত। দুপুরে রাজা তাকে গল্প শোনাতেন এবং সন্ধ্যায় পুরো পরিবার মিলে রাজমহলের ছাদে বসত। রাজকুমারী খুব খুশি ছিল এবং তার বাবা মা তাকে খুব ভালোবাসতেন। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন রাজ্যে হঠাৎ এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল। এই রোগটি খুব বিপজ্জনক ছিল এবং দ্রুত গতিতে মানুষকে নিজের কবলে নিচ্ছিল। সেই সময়ে এই রোগ থামানোর জন্য না কোনো ভালো বৈদ্য ছিল আর না কোনো ওষুধ। রাজা আর রানী তাদের প্রজাদের সাহায্য করার জন্য দিন-রাত এক করে দিলেন। তারা অসুস্থদের কাছে যেতেন, তাদের কাছে খাবার পৌঁছে দিতেন এবং তাদের সেবা করতেন। রাজা আর রানীর এই ভালো কাজ তাদের জন্য বিপদ ডেকে আনল। কয়েকদিনের মধ্যেই তারা দুজনও সেই রোগের শিকার হলেন। রাজমহলে হাকিমকে ডাকা হল, গাছগাছড়া দিয়ে চিকিৎসা করা হল, কিন্তু কোনো কিছুতে কাজ হল না। রাজা ও রানীর অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগল। ছোট রাজকুমারী অনন্যা তার বাবা মায়ের পাশে বসে কাঁদত, কিন্তু সে কিছুই করতে পারত না। কিছুদিন পর রাজা বিক্রম সিং এবং রানী মীরা দুজনেরই মৃত্যু হল। রাজমহলে শোকের ছায়া নেমে এলো। দাসদাসীরা কাঁদছিল, প্রজারা কাঁদছিল এবং ছোট রাজকুমারী অনন্যা অনাথ হয়ে গেল। মাত্র ৮ বছর বয়সে সে তার বাবা মাকে চিরকালের জন্য হারাল। রাজকুমারী অনন্যা এই আঘাত সহ্য করতে পারল না। তার প্রিয় বাবা মাকে হারানোর দুঃখ এত গভীর ছিল যে সে কথা বলতে পারল না। তার আওয়াজ যেন গলার মধ্যেই আটকে রইল। ডাক্তার ছিল না, কোনো চিকিৎসা ছিল না, আর সে বোবা হয়ে গেল। ছোট রাজকুমারী এখন না কথা বলতে পারত আর না তার মনের কষ্ট কাউকে জানাতে পারত। রাজমহলের সব খরচ ফুরিয়ে গিয়েছিল, কারণ রাজা তার প্রজাদের সাহায্যের জন্য সব কিছু দান করে দিয়েছিলেন। রাজমহলের দাসদাসীও ধীরে ধীরে চলে গেল, কারণ এখন তাদের বেতন দেওয়ার মতো কেউ ছিল না। রাজকুমারী অনন্যা একেবারে একা হয়ে গেল। এই সময় রাজা বিক্রম সিংহের ছোট ভাই রাজা জয়বর্ধন সিং এগিয়ে এলেন। তিনি তার ভাই ও বৌধির ছোট রাজমহল থেকে কিছুটা দূরে এক বড় রাজমহলে থাকতেন। তিনি রাজকুমারী অনন্যাকে তার সাথে থাকার জন্য নিজের রাজমহলে ডেকে নিলেন। রাজকুমারীর মনে হল হয়তো এখন তার জীবনে আবার সুখ ফিরে আসবে, কিন্তু সে জানত না যে তার জন্য কি লেখা ছিল। রাজা জয়বর্ধন সিংহের স্ত্রী রানী কমলা ছিলেন খুব কঠোর হৃদয়ের মহিলা। তার ২টি ছেলে ছিল, রাজকুমার অর্জুন এবং রাজকুমার বিশাল, এবং এক মেয়ে ছিল, রাজকুমারী প্রিয়া। রানী কমলা তার নিজের সন্তানদের খুব ভালোবাসতেন, কিন্তু রাজকুমারী অনন্যাকে তিনি বোঝা মনে করতেন। তার মনে হতো অনন্যার কারণে তার সন্তানদের ভাগ কমে যাবে। রাজকুমারী অনন্যা রাজমহলে আসার সাথে সাথেই রানী কমলা তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলেন।
প্রথমে তো রাজা জয়বর্ধন সিংহের সামনে তিনি ভালো ব্যবহারই করতেন, কিন্তু যেই রাজা রাজমহলের বাইরে যেতেন, রানী কমলার আসল রূপ বেরিয়ে আসত। রাজকুমারী অনন্যা যে কোনোদিন রাজমহলে রাজকুমারীর মতো থাকত, এখন সে দাসী হয়ে গেল। তার শৈশব বাবা মায়ের স্নেহ ছাড়া কাটছিল, এবং যখন থেকে সে জ্ঞান ফিরিয়েছিল তখন থেকে শুধু অত্যাচার আর কঠোরতাই তার কপালে জুটল। রানী কমলা তাকে সকাল সকাল জাগিয়ে দিত এবং দিনের সব কাজ তারই দায়িত্বে থাকত। বাসন মাজা, রাজমহলের পরিষ্কার পরিচ্ছন্নতা করা, রান্না করা, কাপড় ধোয়া এবং রাজমহলের বাকি লোকেদের কাছে যেসব কাজ পরিশ্রমের মনে হতো, সেই সব কাজ রাজকুমারী অনন্যা করত। রানী কমলা আর রাজা জয়বর্ধন সিংয়ের বকুনি, রাজকুমার অর্জুন, রাজকুমার বিশাল আর রাজকুমারী প্রিয়ার কটু কথা ও মারধর এইসব অনন্যার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু তার মনে একটা আশা ছিল, ঈশ্বরের কৃপা, যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। সময় কাটতে লাগল এবং রাজকুমারী অনন্যা বড় হয়ে গেল। এখন তার বয়স 18 বছর। তার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। তার লম্বা ঘন চুল, বড় বড় চোখ এবং নিষ্পাপ মুখমণ্ডল দেখলেই সবাই মুগ্ধ হতো। কিন্তু তার পোশাক ছিল ছেঁড়া পুরনো, তার হাতে কাজ করার দাগ ছিল, আর তার চোখে সব সময় লুকানো কষ্ট থাকত। একদিন রাজ্যে উৎসবের সময় এলো। এটি রাজ্যের সবচেয়ে বড় উৎসব ছিল, যখন মানুষজন উপোস করত, পূজা অর্চনা করত এবং আনন্দ করত। রানী কমলা এবং রাজকুমারী প্রিয়া বাজার থেকে কেনাকাটা করে এলো। তাদের হাতে বড় বড় পুটলি ছিল এবং মুখে ছিল আনন্দের ঝালক। রাজমহলে ঢোকার পরই সবাই তাদের নতুন পোশাক বের করে দেখতে শুরু করল। রাজকুমারী অনন্যা একপাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে এই চিন্তা এলো যে, ইস, তার কাছেও যদি এত সুন্দর পোশাক থাকত। এই সময় রানী কমলার নজর তার ওপর পড়ল। তিনি রাগে চোখ পাকিয়ে শক্ত গলায় বললেন, আরে অনন্যা, এখানে কি করছিস? গিয়ে রান্নাঘরে বাসন মাজ। রাজকুমারী অনন্যা চুপচাপ রান্নাঘরে চলে গেল এবং বাসন মাজতে লাগল। কিন্তু তার মনে এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে গেল। আসলে এই সব প্রস্তুতি রাজকুমারী প্রিয়ার সম্পর্কের জন্য চলছিল। তার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছিল এবং রানী কমলা চাইছিলেন সব কিছু খুব ভালোভাবে হোক। পাত্রপক্ষ এক বড় রাজ্যের রাজকুমার দেবেন্দ্র সিংহের পরিবার থেকে এসেছিল। তাদের কাছে অনেক ধন সম্পদ ছিল, বড় রাজমহল ছিল এবং রাজ্যে তাদের খুব সম্মান ছিল। রানী কমলা চাইতেন যে তার মেয়ে প্রিয়ার সম্পর্ক এই খানদানেই হোক। পুরো রাজমহলে খুশির পরিবেশ ছিল, কিন্তু রাজকুমারী অনন্যার উপর অত্যাচার আরও বেড়ে গেল। রানী কমলার ব্যবহার আরও কঠোর হয়ে গেল। তিনি ছোট ছোট ভুলের জন্য রাজকুমারী অনন্যাকে বকতেন এবং মারতেন। তিনি অনন্যাকে হুকুম দিলেন যে সে রান্নাঘরেই থাকে এবং যখন অতিথিরা আসবে তখন যেন সে সামনে না আসে। উৎসবের প্রথম দিন ছিল। রাজমহলে কোলাহল ছিল। চারিদিকে খাবারের সুগন্ধ ছড়ানো ছিল। দাস দাসীরা এদিক ওদিক ছুটছিল। কিন্তু এই সবার পিছনে যে হাতগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করছিল, সেগুলো ছিল রাজকুমারী অনন্যার। সে পুরি ভাজছিল, চা বানাচ্ছিল, মিষ্টি সাজাচ্ছিল এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করছিল। রানী কমলা এবং রাজকুমারী প্রিয়া আরাম করে উৎসব উপভোগ করছিল, আনন্দে মগ্ন ছিল। কিন্তু রাজকুমারী অনন্যাকে খাওয়ার জন্য শুধু বেঁচে যাওয়া রুটি আর জল জুটল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে খাবার খেতে লাগল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। সে জানত যে অভিযোগ করে কোনো লাভ হবে না, বরং আরও অত্যাচার বাড়বে। উৎসবের দ্বিতীয় দিন রাজকুমার দেবেন্দ্র সিং এবং তার পরিবারের লোকেরা রাজকুমারী প্রিয়াকে দেখতে এলেন। রানী কমলা রাজকুমারী প্রিয়াকে খুব সাজালেন গোজালেন। তাকে সবচেয়ে ভালো পোশাক পরালেন, গয়না পরালেন এবং সুন্দরভাবে সাজালেন। রাজমহলের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা ছিল। রাজকুমারী প্রিয়া চা তৈরি করল এবং একটি সুন্দর রেকাবিতে করে অতিথিদের দিকে নিয়ে যেতে লাগল।
কিন্তু তার পা কার্পেটের কোনায় লেগে গেল এবং গরম চায়ের পেয়ালা সোজা তার মা রানী কমলার দিকে উল্টে গেল। রানী কমলার শাড়িতে চা পড়ে গেল। আরে অনন্যা, জলদি এসো! রানী কমলা কিছু না ভেবেই জোরে আওয়াজ করে ডাকলেন। এটা তার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল, কারণ রাজমহলের কোনো কাজ হলেই রাজকুমারী অনন্যাকেই ডাকা হতো। রাজকুমারী অনন্যা কিছু না ভেবেই দৌড়ে অতিথিদের সামনে এলো। যেই সে অতিথিদের সামনে এলো, সবাই থমকে গেল। রাজকুমারী অনন্যা ছেঁড়া পুরনো পোশাক পরেছিল। যদিও সেগুলো পুরনো ছিল, কিন্তু তার নিষ্পাপতার সৌন্দর্যকে কমাতে পারেনি। তার মুখে কোনো সাজসজ্জা ছিল না, কিন্তু সে উজ্জ্বল দেখাচ্ছিল। তার সুন্দর চোখ, লম্বা ঘন চুল আর নিষ্পাপ মুখমণ্ডল সব কিছু ছিল অত্যন্ত সুন্দর। রাজকুমার দেবেন্দ্র সিংয়ের মা হঠাৎ জিজ্ঞেস করলেন, এই মেয়েটিকে? রানী কমলা ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি উত্তর দিলেন, এ হলো আমাদের দাসী, এ বোবা। রাজকুমার দেবেন্দ্র সিংয়ের মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি রাজকুমারী অনন্যার দিকে তাকালেন এবং আবার রাজকুমারী প্রিয়ার দিকে। রাজকুমার দেবেন্দ্র সিং ও রাজকুমারী অনন্যাকে দেখতে থাকলেন। তার দৃষ্টি বারবার অনন্যার দিকে যাচ্ছিল। রাজকুমারী প্রিয়া এইসব সহ্য করতে পারছিল না। তার মুখ রাগে লাল হয়ে গেল। কিছুক্ষণ পর রাজকুমার দেবেন্দ্র সিংয়ের মা হেসে বললেন, আমরা ভেবে উত্তর দেব, এবং তারা সবাই চলে গেলেন। দরজা বন্ধ হতেই রানী কমলার রাগ ফেটে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে রাজকুমারী অনন্যার দিকে ঝাঁপিয়ে পড়লেন। তুই আমার মেয়ের ভাগ্য খারাপ করে দিলি, ওনারাও তো তোকেই পছন্দ করছিলেন। রানী কমলা রাগের মাথায় হাতে থাকা চামচটা রাজকুমারী অনন্যার দিকে ছুঁড়ে মারলেন। সেটা তার বাহুতে লাগল এবং রক্ত বেরিয়ে এলো। রাজকুমারী প্রিয়া চিৎকার করে উঠল, মা, এই অলক্ষী মেয়েটার জন্য আমার সম্পর্ক ভেঙে গেল, আমি একে কখনো ক্ষমা করব না। রানী কমলা রাজকুমারী অনন্যার চুল ধরে টেনে তাকে একটি ছোট অন্ধকার ঘরে ঠেলে দিলেন। এই ঘরটা রাজমহলের একেবারে পেছনে ছিল, যেখানে জিনিসপত্র রাখা হতো। ঘরে অন্ধকার ছিল, নোংরা ছিল এবং ইঁদুর দৌড়াচ্ছিল। এখানেই থাক এখন, যতক্ষণ না আমি বলছি তুই এখান থেকে বাইরে বেরোবি না। রানী কমলা দরজা বন্ধ করে তালা মেরে দিলেন। রাজকুমারী অনন্যা ঘরের এক কোণে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার আওয়াজ ছিল না। সে কাঁদতে পারছিল না, চিৎকার করতে পারছিল না, শুধু চুপচাপ নিজের কষ্ট সহ্য করছিল। রানী কমলা রাজকুমারী অনন্যাকে সেই ঘরে বন্দি করে রাখলেন এবং তার হাত পা দড়ি দিয়ে বেঁধে দিলেন। তাকে না খাবার দেওয়া হলো, না জল। সেই ছোট অন্ধকার ঘরে রাজকুমারী অনন্যা নিঃসহায় হয়ে পড়ে রইল। তার হাত পা ফুলে গেল, দড়ির দাগ গভীর হয়ে গেল, তার সারা শরীর ব্যথা করছিল। ক্ষুধা আর তৃষ্ণা তার অবস্থা আরও খারাপ করে দিয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তার এই জন্য হচ্ছিল যে উৎসবের এই পবিত্র সময়ে, যখন সবাই পূজা এবং ভালো কাজে ব্যস্ত ছিল, তাকে একটি অন্ধকার নোংরা ঘরে আটকে রাখা হয়েছে। সে নিজের চোখের জল মুছে চুপচাপ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। তার জীব না থাকলেও মনের আকুতি সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছিল। হে ভগবান, তুমি সব দেখছ, আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু তুমি আমার অবস্থা জানো। তুমি আমাকে ধৈর্য আর সাহস দাও। দুদিন কেটে গেল। রাজকুমারী অনন্যার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার শরীরে নীল দাগ পড়ে গিয়েছিল এবং দুর্বলতার কারণে সে কষ্টে শ্বাস নিচ্ছিল। দুদিন পর রানী কমলা দরজা খুললেন। বাইরে আয়, আর শোন, বেশি নাকড়া দেখালে আবার বন্ধ করে দেব। রাজকুমারী অনন্যা কোনো মতে উঠল এবং টলতে টলতে বাইরে এলো। তার পা অবশ হয়ে গেছিল, হাতে ব্যথা ছিল, কিন্তু তাকে আবার কাজে লাগিয়ে দেওয়া হলো। সে রুটি বানানোর চেষ্টা করছিল, কিন্তু হাতে পড়া ক্ষতগুলোর যন্ত্রণা সহ্য করা কঠিন হচ্ছিল। যেই সে বেলন ধরল, ক্ষতের জ্বালায় তার চোখ দিয়ে জল এলো। কিন্তু সে জানত যে যদি সে কাজ থামায়, তবে রানী কমলা আবার অত্যাচার করবেন। সে চুপচাপ নিজের ক্ষতগুলোকে স্পর্শ করল এবং কাজে লেগে গেল। রানী কমলার কোনো আক্ষেপ ছিল না। তিনি ক্রমাগত রাজকুমারী অনন্যাকে বকছিলেন, গালমন্দ করছিলেন। রাজকুমারী প্রিয়াও মায়ের সাথে মিলে অনন্যাকে কষ্ট দিচ্ছিল। সম্পর্ক দেখতে আসার দুদিন হয়ে গিয়েছিল, কিন্তু না কোনো খবর এলো আর না কোনো উত্তর পাওয়া গেল। রাজকুমারী প্রিয়া বারবার তার মাকে জিজ্ঞেস করছিল, মা, তারা এখনো কোনো উত্তর দিল না কেন?
আমার বদলে অনন্যাকে তো পছন্দ করেনি তো। রানী কমলাও চিন্তিত ছিলেন। তিনি প্রতিদিন তার দাসদের খবর আনার জন্য পাঠাতেন, কিন্তু কোনো উত্তর এলো না। তারপর একদিন খবর এলো, রাজকুমার দেবেন্দ্র সিংয়ের পরিবারের লোকেরা সম্পর্ক করতে চায় না, আর তারা আর কখনো ফিরে এলো না। না কোনো খবর, না কোনো বার্তা, না কোনো উত্তর। এই খবর শুনে রানী কমলার রাগের কোনো সীমা রইল না। এই অলক্ষী মেয়েটার জন্য হয়েছে। যদি এ না থাকত তাহলে প্রিয়ার সম্পর্ক কবেই ঠিক হয়ে যেত। রাজকুমারী প্রিয়াও রেগে বলল, মা, এই মেয়েটি আমার জীবন নষ্ট করে দিল। কিন্তু রাজকুমারী অনন্যা জানত না যে তার সাথে কি হতে চলেছে। তার ধারণা ছিল না যে ঈশ্বর তার জন্য এমন এক ভাগ্য লিখে রেখেছিলেন যা এই সবার চিন্তাভাবনার থেকেও অনেক বেশি ভালো ছিল। উৎসবের দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ রাজমহলে একটি খারাপ খবর পৌঁছাল। রাজা জয়বর্ধন সিং তার রাজ্যের অন্য অংশে গিয়েছিলেন, যেখানে একটি বড় রোগ ছড়িয়ে পড়েছিল। তিনি তার প্রজাদের সাহায্য করছিলেন। সেখানে তিনিও সেই রোগে আক্রান্ত হলেন এবং কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হল। এই খবর শুনে পুরো রাজমহলে শোকের ছায়া নেমে এলো। রাজকুমারী অনন্যা খুব দুঃখিত হল, কারণ রাজা জয়বর্ধন সিংই তার প্রতি একটু দয়া দেখাতেন। তিনি কখনো কখনো তার খোঁজ খবর নিতেন, কিন্তু এখন তিনিও আর নেই। রাজা জয়বর্ধন সিং কখনো জানতে পারেননি যে তার অনুপস্থিতিতে তার রাজমহলে রাজকুমারী অনন্যার সাথে কতটা অত্যাচার হচ্ছিল। রাজা জয়বর্ধন সিংয়ের মৃত্যুর পর রাজমহলের অবস্থা পাল্টে গেল। রাজকুমারী অনন্যাকে হুকুম দেওয়া হল যে সে যেন রান্নাঘরেই থাকে। উৎসব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রাজমহলে আবার খুশির পরিবেশ ছিল। রাজকুমার রণবীর সিং এবং তার পরিবারের লোকেরা রাজকুমারী প্রিয়াকে দেখতে আসার কথা ছিল। সেই দিন রাজকুমারী প্রিয়া খুব সাজগোজ করল। তাকে সবচেয়ে ভালো পোশাক পরানো হলো, গয়না পরানো হলো, রাজমহলকে ফুল দিয়ে সাজানো হলো, খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা করা হলো। আর এই সব প্রস্তুতিতে রাজকুমারী অনন্যা দিনরাত এক করে কাজ করছিল। অতিথিরা এলেন। রাজকুমার রণবীর সিং ছিলেন খুব সুন্দর এবং ভদ্র যুবক। তার মা রানী বিজয়লক্ষ্মী ছিলেন খুব বুদ্ধিমতী এবং ভালো মনের মহিলা। তাদের সাথে রাজকুমার রণবীর সিংয়ের বাবা রাজা মহেন্দ্র সিংও এসেছিলেন। রাজকুমারী প্রিয়া অতিথিদের জন্য চা তৈরি করল। রানী কমলা তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে এবার যেন কোনো ভুল না হয়। রাজকুমারী প্রিয়া খুব সাবধানে চায়ের রেকাবিটা তুলল এবং অতিথিদের দিকে নিয়ে যেতে লাগল। সব কিছু ঠিকঠাক চলছিল। রাজকুমার রণবীর সিং রাজকুমারী প্রিয়াকে দেখলেন এবং মুচকি হাসলেন। রানী কমলার আনন্দের সীমা রইল না। কিন্তু তখনই হঠাৎ একজন দাস রান্নাঘর থেকে ছুটতে ছুটতে এলো। রানী সাহেবা, রান্নাঘরে আগুন লেগেছে! সবাই ঘাবড়ে গেল। রানী কমলা সঙ্গে সঙ্গে উঠলেন এবং রান্নাঘরের দিকে দৌড়ালেন। রাজকুমারী প্রিয়াও তার পিছু পিছু ছুটল। অতিথিরাও চিন্তিত হয়ে দেখতে লাগলেন। রান্নাঘরে আগুনের শিখা উঠছিল। রাজকুমারী অনন্যা রান্না করছিল যখন হঠাৎ তেলের পাত্র পড়ে গেল এবং আগুন ছড়িয়ে পড়ল। সে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু দরজার কাছে কাঠের স্তূপেও আগুন লেগে গিয়েছিল। রানী চিৎকার করলেন, জল আনো, তাড়াতাড়ি আগুন নেভাও। দাসদাসীরা জল নিয়ে আসতে লাগল, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। রাজকুমারী অনন্যা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এবং কাঁচতে শুরু করল। সে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। রাজকুমার রণবীর সিং এই সব দেখছিলেন। তিনি দেরি না করে একটি কাপড় জলে ভিজিয়ে নিলেন এবং দ্রুত রান্নাঘরে ঢুকে গেলেন। রাজকুমার, যাবেন না, বিপজ্জনক! রানী বিজয়লক্ষ্মী চিৎকার করলেন, কিন্তু রাজকুমার রণবীর সিং আগেই ভেতরে চলে গিয়েছিলেন। রান্নাঘরে খুব ধোঁয়া ছিল। রাজকুমার রণবীর সিং রাজকুমারী অনন্যাকে দেখলেন যে এক কোণে পড়ে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে তাকে তুলে নিলেন এবং বাইরে নিয়ে এলেন। বাইরে এসে রাজকুমার রণবীর সিং রাজকুমারী অনন্যাকে মাটিতে শুইয়ে দিলেন। সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল। রানী বিজয়লক্ষ্মী সঙ্গে সঙ্গে জল আনালেন এবং রাজকুমারী অনন্যার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর রাজকুমারী অনন্যার জ্ঞান এলো। সে ধীরে ধীরে চোখ খুলল। প্রথমেই তার নজর পড়ল রাজকুমার রণবীর সিংয়ের উপর, যিনি তার পাশে বসেছিলেন। রাজকুমার রণবীর সিং তার দিকে তাকালেন এবং তাদের চোখে চোখ পড়ল।
সেই মুহূর্তে কিছু অদ্ভুত ঘটল। রাজকুমার রণবীর সিং রাজকুমারী অনন্যাকে গভীর মনোযোগের সাথে দেখলেন। নিষ্পাপ মুখমণ্ডল এবং সেই চোখে লুকানো যন্ত্রণা সবকিছু তার কাছে স্পষ্ট হয়ে গেল। রাজকুমারী অনন্যার ছেঁড়া পুরনো পোশাক ছিল, হাতে কাজের দাগ ছিল, কিন্তু তার সৌন্দর্যে কোনো কমতি ছিল না। রানী বিজয়লক্ষ্মী জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? রানী কমলা ঘাবড়ে গেলেন। তিনি আবার সেই উত্তরই দিলেন, এ আমাদের রাজমহলে কাজ করে। এ বোবা আর অনাথ। রানী বিজয়লক্ষ্মী রাজকুমারী অনন্যার দিকে তাকালেন। তিনি তার হাতে পড়া ক্ষতগুলো দেখলেন, তার ছেঁড়া কাপড় দেখলেন এবং তার চোখে লুকানো কষ্ট দেখলেন। তার সবকিছু বুঝতে পারলেন। এ সত্যিই শুধু দাসী? রানী বিজয়লক্ষ্মী জিজ্ঞেস করলেন। রানী কমলা বললেন, জি হ্যাঁ, এ আমাদের এখানে কাজ করে। কিন্তু রানী বিজয়লক্ষ্মী খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি রাজকুমারী অনন্যার মুখ ভালোভাবে দেখলেন, তার নাক নকশা, তার ভদ্রতা, সবকিছু কোনো রাজবংশের মেয়ের মতোই লাগছিল। এরই মধ্যে আগুন নিভিয়ে দেওয়া হল, সবাই আবার বসার ঘরে ফিরে এলেন। রাজকুমারী প্রিয়া খুব বিরক্ত ছিল, কারণ তার সময় নষ্ট হয়ে গিয়েছিল। রানী কমলাও চিন্তিত ছিলেন যে আবার না সম্পর্ক ভেঙে যায়। কিন্তু রাজকুমার রণবীর সিং কিছু ভাবনায় ডুবেছিলেন। তার মনোযোগ বারবার সেই মেয়েটির দিকে যাচ্ছিল, যাকে তিনি বাঁচিয়েছিলেন। তিনি কিছু বলছিলেন না, শুধু চুপচাপ বসেছিলেন। কিছুক্ষণ পর রানী বিজয়লক্ষ্মী বললেন, আমরা ভেবে উত্তর দেব, এবং তারা চলে গেলেন। রানী কমলার আবার ভয় হতে লাগল যে এই সম্পর্কটাও যেন ভেঙে যায়। রাজকুমারী প্রিয়া কাঁদছিল, মা, আবার তাই হল। এই অলক্ষী অনন্যার জন্য আমার সম্পর্ক আবার নষ্ট হয়ে গেল। রানী কমলার রাগের মাথায় রাজকুমারী অনন্যার কাছে এলেন। তুই আবার সব খারাপ করে দিলি, তুই সব সময় বিপদ হয়ে আসিস। তিনি রাজকুমারী অনন্যাকে আবার সেই অন্ধকার ঘরে বন্ধ করে দিলেন। এবার তিনি তাকে খাবার জলও দিলেন না। রাজকুমারী অনন্যা আবার সেই অন্ধকারে বসে পড়ল। তার শরীরে আগুন লাগার দাগ ছিল, হাতে ব্যথা ছিল, কিন্তু তার থেকেও বেশি ব্যথা তার হৃদয়ে ছিল। সে ভাবছিল, ভগবান, আমার ভাগ্যে কি শুধু দুঃখই লেখা আছে? আমি আর কতদিন এইসব সহ্য করব? কিন্তু সে জানত না যে ভগবান তার প্রার্থনা শুনছিলেন এবং তার জন্য কিছু খুব ভালো হতে যাচ্ছিল। অন্যদিকে রাজকুমার রণবীর সিং তার রাজমহলে ফিরে এসেছিলেন, কিন্তু তার মন সেখানেই আটকে ছিল। তিনি সেই মেয়েটির কথা ভাবছিলেন যাকে তিনি বাঁচিয়েছিলেন। তার নিষ্পাপ চোখ, তার যন্ত্রণা, তার অসহায়তা, সব কিছু তার মস্তিষ্কে ঘুরছিল। রাতে রানী বিজয়লক্ষ্মী তার ছেলেকে জিজ্ঞেস করলেন, রণবীর, তোমার রাজকুমারী প্রিয়াকে কেমন লাগল? রাজকুমার রণবীর সিং কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, মা, আমার সেই মেয়েটির সম্পর্কে জানতে হবে যাকে আমি বাঁচিয়েছিলাম। আমার মনে হয় না সে শুধু একজন দাসী। তার নাক নকশা, তার চালচলন, সব কিছু কোনো রাজবংশের লাগে। রানী বিজয়লক্ষ্মী হাসলেন, আমারও এটাই মনে হল। আর বাবা, আমি সেই মেয়েটির চোখে অনেক কষ্ট দেখেছি। আমার মনে হয় না তার সাথে ভালো ব্যবহার হচ্ছে। রাজকুমার রণবীর সিং বললেন, মা, আমার সেই মেয়েটির সম্পর্কে সব কিছু জানতে হবে। কাল আমি আমার লোকজনকে পাঠাবো খোঁজ করার জন্য। পরের দিন রাজকুমার রণবীর সিং তার বিশেষ লোকজনকে পাঠালেন রাজকুমারী অনন্যার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। তাদের যে তথ্য দিল তা শুনে রাজকুমার রণবীর সিংয়ের খুব রাগ হল। তিনি জানতে পারলেন যে রাজকুমারী অনন্যা আসলে রাজা বিক্রম সিংয়ের মেয়ে ছিল। তার বাবা মায়ের মৃত্যুর পর তার কাকা রাজা জয়বর্ধন সিং তাকে তার রাজমহলে রেখেছিলেন, কিন্তু রানী কমলা তার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন। তাকে দাসী বানিয়ে রেখেছিলেন, তাকে মেরেছেন, পিটিয়েছেন এবং সব ধরনের কষ্ট দিয়েছেন। এই সব শুনে রাজকুমার রণবীর সিংয়ের রক্ত গরম হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে তার মাকে বললেন, মা, আমি রাজকুমারী প্রিয়াকে বিয়ে করব না, আমি রাজকুমারী অনন্যাকে বিয়ে করতে চাই। রানী বিজয়লক্ষ্মী জিজ্ঞেস করলেন, কিন্তু বাবা, তুমি তো তাকে শুধু একবার দেখেছ। রাজকুমার রণবীর সিং দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ মা, আমি তার চোখে সত্য দেখেছি। সে এত কষ্ট সহ্য করেছে,
তবুও তার মুখে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই। এমন মেয়েকে আমি আমার রানী বানাতে চাই। রানী বিজয়লক্ষ্মী হাসলেন। আমি তোমার জন্য গর্বিত বাবা। তুমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছ এবং আমি তোমার সাথে আছি। কয়েকদিন পর রাজকুমার রণবীর সিং এবং তার পরিবারের লোকেরা আবার রাজা অর্জুনের রাজমহলে এলেন। এবার তাদের মুখে গম্ভীরতা ছিল। রানী কমলা এবং রাজকুমারী প্রিয়া খুব খুশি হলেন। তাদের মনে হল সম্পর্ক পাকা করতে এসেছেন। রানী কমলা খুশি মনে তাদের স্বাগত জানাতে লাগলেন। কিন্তু রাজা মহেন্দ্র সিং গম্ভীর গলায় বললেন, আমাদের রাজকুমারী অনন্যার সাথে দেখা করতে হবে। রানী কমলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রানী কমলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রাজকুমারী অনন্যা, আপনি কার কথা বলছেন? রানী বিজয়লক্ষ্মী বললেন, আমাদের জানানো হয়েছিল যে সে আপনার রাজমহলে দাসী, কিন্তু যখন আমরা খোঁজ করলাম তখন আমরা জানতে পারলাম যে সে আপনার ভাতিজি এবং রাজা বিক্রম সিংয়ের মেয়ে। রানী কমলার মুখ সাদা হয়ে গেল। তিনি কিছু বলতে পারলেন না, কারণ তার মিথ্যে সবার সামনে ধরা পড়ে গিয়েছিল। রানী বিজয়লক্ষ্মী সঙ্গে সঙ্গে দাসদের ডাকলেন এবং বললেন, রাজকুমারী অনন্যাকে এখানে নিয়ে এসো, এই মুহূর্তে। দাসরা সেই অন্ধকার ঘরে গেল যেখানে রাজকুমারী অনন্যা বন্দী ছিল। তারা দরজা খুলল এবং রাজকুমারী অনন্যাকে বাইরে নিয়ে এলো। সে খুব দুর্বল হয়ে গিয়েছিল। তার পোশাক ছেঁড়া ছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। যেই রাজকুমার রণবীর সিং তাকে দেখলেন, তার চোখে রাগ এলো, কিন্তু একই সাথে তার হৃদয়ে সেই মেয়েটির জন্য খুব কষ্টও হল। রানী বিজয়লক্ষ্মীর চোখে জল এলো। তিনি বললেন, আমাদের ধারণা হয়ে গিয়েছিল যে এই নিষ্পাপ মেয়েটির সাথে ভালো ব্যবহার হচ্ছে না। আমরা তার যন্ত্রণা অনুভব করলাম এবং আমার ছেলে সিদ্ধান্ত নিয়েছে যে সে রাজকুমারী অনন্যাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে সবাই চমকে গেল। রানী কমলা এবং রাজকুমারী প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ভাবতেও পারছিলেন না যে যে মেয়েটিকে তারা দাসী বানিয়ে রাখতেন, আজ সে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, এবং তাও সম্মানের সাথে। রাজা মহেন্দ্র সিং বললেন, আমরা রাজকুমারী অনন্যাকে আমাদের বৌমা বানাতে চাই। যদি আপনাদের সবার অনুমতি থাকে তবে আমরা শীঘ্রই বিয়ের প্রস্তুতি শুরু করতে চাই। রাজকুমারী অনন্যা এসব শুনছিল, কিন্তু তার বিশ্বাস হচ্ছিল না। তার চোখে জল এসে গেল। এত বছরের কষ্টের পর অবশেষে ভগবান তার প্রার্থনা শুনেছেন। রাজকুমার রণবীর সিং রাজকুমারী অনন্যার দিকে তাকালেন এবং মুচকি হাসলেন। সেই হাসিতে সব কিছু ছিল, সম্মান, ভালোবাসা এবং একটি প্রতিশ্রুতি যে এখন আর কখনো তাকে কোনো কষ্ট সহ্য করতে হবে না। কয়েকদিন পর উৎসবের পবিত্র মাসে সেই রাজমহলে যেখানে রাজকুমারী অনন্যার সাথে খারাপ ব্যবহার হয়েছিল, সেখানেই তার বিয়ে হল। এবার রাজমহলকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। বড় বড় রাজা মহারাজারা বিয়েতে এসেছিলেন। রাজকুমারী অনন্যাকে সবচেয়ে সুন্দর পোশাক পরানো হল, সবচেয়ে ভালো গয়না পরানো হল। আজ সে সম্মানের সাথে সেই রাজমহল থেকে বিদায় নিচ্ছিল, যেখানে গতকাল পর্যন্ত তাকে একজন দাসী মনে করা হতো। ভগবান তার প্রার্থনা শুনেছিলেন এবং তার ধৈর্যের ফল দিয়েছিলেন। সত্যি, ভগবান ধৈর্যশীলদের সাথে থাকেন। রাজকুমারী অনন্যা তার নতুন রাজমহলে খুব খুশি ছিল। রাজকুমার রণবীর সিং তাকে খুব ভালোবাসতেন। রানী বিজয়ালক্ষ্মী তাকে নিজের মেয়ের মতো মানতেন। সেখানে সবকিছু ভালো ছিল, ভালোবাসা ছিল, সম্মান ছিল এবং খুশি ছিল। অন্যদিকে রানী কমলা তার মেয়ে রাজকুমারী প্রিয়ার জন্য আরও একটা সম্পর্ক পেয়ে গেলেন। এই সম্পর্ক খুব ধনী খানদানের ছিল। রাজকুমার বিক্রান্ত সিং এক খুব বড় রাজ্যের রাজকুমার ছিলেন। তাদের কাছে অনেক ধনসম্পদ ছিল, বড় রাজমহল ছিল। রানী কমলা তার মেয়েকে খুব ধুমধাম করে বিদায় করলেন। তার মনে হল যে এখন তার মেয়ে রাজকীয় জীবনযাপন করবে এবং তিনি তার আত্মীয়দের সামনে গর্বের সাথে মাথা উঁচু করতে পারবেন। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। কয়েক মাস পর খবর আসা শুরু হল যে রাজকুমারী প্রিয়ার শ্বশুরবাড়িতে তার সাথে খুব খারাপ ব্যবহার হচ্ছে। তারা খুব ধনী হলেও তাদের হৃদয় পাথরের মতো ছিল। প্রহরী রানী কমলাকে জানালো যে রাজকুমারী প্রিয়াকে দাসীদের মতো কাজ করানো হতো, তাকে কথায় কথায় অপমান করা হতো এবং কখনো কখনো মারাও হতো।
রানী কমলা, যিনি সবসময় তার মেয়ের জন্য রাজকীয় জীবনের স্বপ্ন দেখতেন, এখন অসহায়ভাবে তার মেয়ের কষ্ট দেখছিলেন। কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না, কারণ এখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। একদিন রাজকুমারী প্রিয়ার ওপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল। ক্রমাগত মানসিক এবং শারীরিক কষ্ট তাকে এতটা ভেঙে দিল যে সে পক্ষাঘাতের শিকার হল। তার অর্ধেক শরীর কাজ করা বন্ধ করে দিল এবং সে কারোর সাহায্য ছাড়া নড়তেও পারত না। এই খবর শুনে রানী কমলা তার মেয়ের কাছে পৌঁছলেন, কিন্তু যখন তাকে এই অবস্থায় দেখলেন তখন তার নিজের প্রাণের উপর বজ্রাঘাত হল। তিনি চিৎকার করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার মুখ দিয়ে একটি শব্দও বেরোল না। রানী কমলা নিজে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি হচ্ছে। তিনি কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু আওয়াজ তার গলার মধ্যে কোথাও আটকে গেছিল। রানী কমলা বোবা হয়ে গেছিলেন। ঠিক যেভাবে তিনি অনাথ এবং নির্যাতিতা রাজকুমারী অনন্যাকে বোবা বলে অপমান করেছিলেন, আজ সেই শাস্তি তাকেই পাতে হল। ঈশ্বরের বিচার সবাই পায়, দেরিতে হলেও অবশ্যই পায়। রানী কমলা তার মেয়েকে এই অবস্থায় দেখে কাঁদতে চাইছিলেন, চিৎকার করতে চাইছিলেন, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। তার আওয়াজ ছিনিয়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই যেমন রাজকুমারী অনন্যার আওয়াজ ছিনিয়ে নেওয়া হয়েছিল যখন সে তার বাবা মাকে হারিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমাদের ধৈর্য হারানো উচিত নয়। খারাপ কাজ যারা করে তারা তার ফল পায়, এবং ভালো কাজ যারা করে তারা ঈশ্বরের আশীর্বাদ পায়। রাজকুমারী অনন্যা তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছিল, কিন্তু সে কখনো কারোর কাছ থেকে প্রতিশোধ নেয়নি। সে সবাইকে ক্ষমা করে দিয়েছিল এবং ভালোবাসার সাথে ছিল, আর সেজন্যই ভগবান তাকে একটি সুখী জীবন দিলেন।